হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি সেটা হলো, অনেকেই যারা বলে শ্রী অনুকূল চন্দ্র চক্রবর্তী ঠাকুরই না, উনি কেউই না, উনি জাস্ট প্রচার করতে এসেছেন, ইষ্টভীতির ব্যবসা করতে এসেছেন, আর কিছুই নেই। কারণ উনি ঠাকুরের মতো দেখতেও না, কোনো ঠাকুরের মতো সাজসজ্জাও নেই, তো উনি কী করে ঠাকুর হতে পারে? শুধু নাম কিছু ভালো কথা প্রচার করে ঠাকুর হয়ে বসে পড়েছে, ইষ্টভীতির নাম করে বিজনেস করছে। তো যারা এগুলো বলে, তো তাদের অত তো আমি আর যুক্তি দিয়ে হয়তো মেবি বোঝাতে পারবো না। সরি, আমার বাড়ির এদিক দিয়ে ট্রেন যায় তো খুব আওয়াজ হয়। তো আমি কিছু ঠাকুর না, ঠাকুরের যিনি ছেলেন বরদা অ্যান্ড তার ছেলে দাদা, আমরা যাকে বলি বরদা অ্যান্ড দাদা, তাদের কিছু ঘটনা বলতে চাই। তো তার থেকে বোঝা যাবে যে তারা এক্স্যাক্টলি কে। ঠাকুর তো বাদই দিলাম, তার সন্তান এবং তার নাতি, তার ব্যাপারেই কিছু দু একটা কথা বলতে চাই। তো সেখান থেকে বোঝা যাবে যে তারা এরকম হলে ঠাকুর কে ছিলেন, বোঝা যাবে। প্রথমে বলি বরদার কথা, যিনি ছিলেন বরদা। বরদা সবার নাট মন্দির বলে আমাদের একটা ঠাকুর বাড়ির জায়গা আছে, নাট মন্দির, ওখানে বসতেন। প্রতিদিন ভক্তবৃন্দ আসতো, কথা বলতেন তাদের সাথে, তাদের সমস্যা শুনতেন, তাদেরকে কি করলে ঠিক হবে সেটা জানাতেন, দীক্ষার ব্যাপারে কথা বলতেন। উনি প্রথম আচার্যদেব ছিলেন, দীক্ষার ব্যাপারে কথা বলতেন। তো এরকম একদিন দিনের বেলায় উনি নাট মন্দিরে বসে আছেন, ভক্তবৃন্দ বসে আছেন, কথাবার্তা বলছেন, ঠাকুরের ব্যাপারে কথাবার্তা বলছেন। তো হঠাৎ করে পাশে দু তিনজন মিলে চিল্লাচিল্লি করছে। কি হয়েছে ব্যাপার? তো সবাই এক দুজন উঠে গিয়ে দেখলো যে পাশে নাকি ঠাকুর বাড়িতে সাপ ঢুকে গেছে, বড় সাপ ঢুকে গেছে। তো সেই নিয়ে হইচই পড়ে গেল, বড় সাপ ঢুকে গেছে, সব জায়গায় ঘুরছে, কি ব্যাপার? তো বরদা তখন সবাইকে বললেন, কেউ চিন্তা করিস না, তোরা সবাই যে যার জায়গায় যেখানে বসেছিলি চুপ করে বসে থাক, ও কাউকে কোনো ক্ষতি করবে না, কিচ্ছু করবে না, তোরা চুপ করে বসে থাক। তোদের চিল্লানিতে ও আরো ভয় পেয়ে যাচ্ছে, ও কাউকে ক্ষতি করার জন্য আসেনি, তোরা যেরকম চিৎকার চেঁচামেচি করছিস ও উল্টা ভয় পেয়ে যাচ্ছে। তোরা চুপ করে বস, ও কিচ্ছু কারোর ক্ষতি করবে না। মানুষ উল্টো ক্ষতি করলে ওরা ক্ষতি করে, ওরা নিজের থেকে এসে কিন্তু ক্ষতি করে না কারো। তোরা চুপ করে বস শান্তিমতো, কিচ্ছু হবে না। তো বরদা যেহেতু এরকম কথা বলছেন, তো সেক্ষেত্রে তার কিছু করার নেই। সবাই নিজের মনটাকে শক্ত করে, পাশে সাপ ঘুরছে, শক্ত করে চুপ করে বরদার সামনে যেখানে যে বসেছিলেন সেখানে চুপ করে বসে পড়লেন ভয়ের চোটে। বরদার উপর তো আর যাওয়া যাবে না, চুপ করে বসে পড়লেন। পাশ দিয়ে সাপ ঘুরছে, কি হবে, যে কোনো সময় এখানে ঢুকে যাবে, কাকে কেটে দিবে, কি হবে, সবাই এটা মনে ভাবছে। বরদা বলে দিয়েছেন কিছু হবে না, তারপরও মানুষের মন তো আমাদের, তারপরও সবাই ভেবে যাচ্ছেন। কিছুক্ষণ সবাই চুপ করে বসার পরে দেখলেন সাপটা ধীরে 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 এই দিকে, যেখানে নাট মন্দিরে বরদা সবাই বসে আছেন সেখানেই আসছে। সবার আরও অবস্থা খারাপ, যে এখানেই তো আসছে, এদিকে বরদা তো তাড়াতেও না করছে, কিছু করতেও না করছে, কিছুই করতে না করছে, শুধু সবাইকে বসে থাকতে বলছে। কি হবে এখন তাহলে? সবাই কিছু করার নেই, বরদার আদেশ, সবাই চুপ করে বসে আছেন। সাপটা আস্তে আস্তে করে বরদার নাট মন্দিরে সবার সামনে, সবাই যেখানে বসে আছেন সেখানেই ঢুকলেন। সেখানেই ঢুকে, পরেই বলছি ব্যাপারটা কি, সেখানেই ঢুকলেন, ঢুকে যেখানে সবাই বসেছিলেন সেখানে আসলো না, যেখানে বরদা বসেছিলেন সেখানে উনি আস্তে আস্তে করে চলে গেল। সাপটা চলে গিয়ে বরদার শরীর দিয়ে উঠল। সবাই নিজে চোখে দেখছে সেই জিনিসটা, ঠাকুরের বইয়ে লেখা আছে, সবাই দেখছে সেই জিনিসটা, বরদার শরীর দিয়ে সাপটা উঠতেছে। সবাই চিৎকারও করতে পারতেছে না, কিচ্ছু করতে পারতেছে না। সবাই মানে যেরকম হয় না যে স্টপ হয়ে যাওয়া, একদম সবাই এরকম ভয়ে জড়সড় হয়ে স্টপ হয়ে গেছে, কি হবে এরপরে। সবাই দেখলেন সাপটা আস্তে আস্তে করে বরদার শরীর দিয়ে উঠছে, উঠতে 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 বরদার গলায় পেঁচিয়ে বসে পড়লেন এইভাবে। সবাই দেখে অবাক, কি হলো এটা? তখন বরদা বলছেন যে ও আমার জন্যই আসছে রে, তোরা কেন ভয় পাচ্ছিলি? ও আমাকে খুঁজতে খুঁজতেই আসছিল, ও আমার সাথে দেখা করতেই আসছে, ওর জায়গায় এটা, এই জন্য ও খুঁজতে খুঁজতে চলে আসছিল, তোরা অযথা ভয় পাচ্ছিলি। আর কিচ্ছু বললেন না বরদা। সেদিনকার পর থেকে সবাই বুঝে গেলেন, ঠাকুরের কাছে ব্যাপারটা পৌঁছে গেল যে এরকম ব্যাপার হয়েছে বরদার সাথে, নাট মন্দিরে এরকম ব্যাপার হয়েছে। তখন ঠাকুর সবাই হাসছে, ঠাকুর হাসছেন আর উনি বলছেন সবাইকে, ওরে ও তো শিব রে, ও ওই জন্য ওর কাছে এসছে, এই জন্য গলায় বসেছে,
ও তো শিব, এই জন্য আসছে ওর কাছে, ভয় পাস কেন তোরা? তো আমরা যারা সৎসঙ্গী মানুষ, আমরা কিন্তু বড়দাকে, যেহেতু আমাদের ঠাকুরকে আমরা বিষ্ণুর অবতার মনে করে পুজো করি, বড় মাকে আমরা লক্ষ্মীর অবতার, কালীর অবতার, যে কেউ ফিমেল এনার্জির অবতার হিসাবে আমরা পুজো করি, বড়দাকে কিন্তু আমরা শিব হিসাবেই পুজো করি। ওই জন্য আমাদের ঠাকুরের সৎসঙ্গী মানুষরা অনেকে বলেন যে আমাদের এই তিনজনকে বসালে পরে আর কোনো এক্সট্রা কোনো দেবদেবীর মূর্তি ফটো রাখার দরকার পড়ে না, কারণ এই তিনজনের মধ্যে আমরা সবাইকে পেয়ে যাচ্ছি। নারায়ণও পেয়ে যাচ্ছি, শিবও পেয়ে যাচ্ছি, মা কালী বলুন, মা লক্ষ্মী বলুন, তাকেও পেয়ে যাচ্ছি, সবাইকে পুজো করা হয়ে যাচ্ছে আমার। সুতরাং আর কাউকে এক্সট্রা বসানোর দরকার নেই। তো এই জন্য সৎসঙ্গী মানুষরা আলাদা কাউকে বসান না, কিন্তু বসানো যাবে না তার কোনো মানে নেই, মনের ইচ্ছা বসানো যেতেই পারে, কিন্তু দরকার পড়ে না। এই তিনজনের মধ্যে আমরা সব দেবতাকে পুজো নিচ্ছি। এটা হলো একটা ঘটনা। আর একটা ঘটনা বলছি, বড়দারই একটা ঘটনা। একজন স্বামী স্ত্রী খুব দরকারি একটা কাজে, মানে তার বড়দার কাছে যেতেই হবে, অনুমতি নিতেই হবে, এরকম একটা কাজে বড়দার কাছে চলে গেছেন। তাদের ছোট বাচ্চা ছিলেন, সেই বাচ্চাটাকে নিয়ে যাওয়া পসিবল মেবি ছিল না বলে বাচ্চাটাকে বাড়িতে রেখে গেছেন। বাড়িতে মেবি তাদের বয়োজ্যেষ্ঠ গার্জিয়ান ছিলেন, তাদের কাছে রেখে গেছেন। হাজব্যান্ড ওয়াইফ চলে গেছেন বড়দার কাছে ও কিছু একটা কাজের অনুমতি নিতে। তো সবাই যেরকম সামনে বসে থাকে সেখানে বসেছিলেন, সেখানে তারা গিয়ে বড়দাকে নিবেদন করলেন যে আমরা এই কাজের জন্য, সকালবেলায় ছিল, এই কাজের জন্য আমরা এসেছি, অনেক দূর থেকে এই কাজের জন্য এসেছি আপনার কাছ থেকে আশীর্বাদ নিতে। ওই টাইমে বড়দা তাদেরকে অ্যান্সার না দিয়ে হঠাৎ করে বলে এইভাবে হাত উঠিয়ে বলে দিল কি থাম। ব্যাস এতটুকু বলে বড়দা চুপ করে বসে আছে, চোখ বন্ধ করে এরকম হাত উঠিয়ে বসে আছে বড়দা। সবাই দেখে অবাক, এরকম সিচুয়েশন আগে কোনোদিন কেউ দেখেনি যে কেউ নিবেদন করতে এসছে, তাকে অ্যান্সার না দিয়ে উনি থাম বলে এখানে এইভাবে হাত উঠিয়ে চোখ বন্ধ করে উনি বসে আছেন। বসে আছেন তো বসেই আছেন, মোটামুটি 2-3 মিনিট এইভাবে, 2 মিনিট ওইভাবে, উনি 1-2 মিনিট ওইভাবে বসে আছেন থাম বলে, চুপ করে চোখ বন্ধ করে। তারপর উনি ঠিক হয়ে বসলেন, বসে মানে ওই স্বামী স্ত্রী যে আসছিলেন তাদের কথার উত্তর দিলেন, তাদের নিবেদন রাখলেন, তাদের আশীর্বাদ দিলেন, বলে তারা চলে গেলেন। সবাই জিজ্ঞেস করছে বড়দা কি হলো ব্যাপারটা, এটা ঠিক বুঝলাম না। বড়দা বলছে ও কিছু না, আমার একটা জিনিস মনে পড়ে গেছিল, ব্যাস ওগুলো কিছু না, কিছু না তো কিছু না। ওনারা ওখান থেকে বাড়ি ফিরেছে, তখনকার দিনে তার ফোন টোনে সেরকম ব্যবস্থা ছিল না, বড়দার টাইমে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে ওনারা শুনছেন ওনাদের যে ছোট বাচ্চারা ছিলেন কেবল হাঁটতে শিখেছেন, সে বেলকনির থেকে কোনো ক্রমে, বেলকনিতে কোনো খোলা জায়গা ছোট জায়গা ছিল, সেখান থেকে নাকি পড়ে গেছিল। পড়ে যাওয়ার সাথে সাথে কোনো একটা কাপড় বা কোনো কিছুতে বাচ্চারা জড়িয়ে গেছিল, জড়িয়ে ওখানে স্টপ হয়েছিল, পড়েনি, ওখানে স্টপ হয়ে ওখানে কোনোভাবে আটকে গেছিল কিছুর সাথে। তারপর বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তারা কোনোভাবে তাকে চিৎকার শুনে বাচ্চা টেনে তুলেছে। তাদের মনে ফট করে খটকা লেগেছে। তারা বলছে এটা কোন টাইমে? বলছে কালকে এরকম টাইমে, সকালে এরকম টাইমে। তারা ফট করে মাথায় জিনিসটা আসছিল যে তারা যখন নিবেদন করছিলেন বড়দার টাইমে, ওই টাইম আর বাচ্চা যখন পড়ে গেছিল সেম টাইম। তার মানে তখন তারা সে জিনিসটা বুঝলেন যে বড়দা যে থাম বলে হাত উঠিয়ে দিয়ে মানে চোখ বন্ধ করে বসেছিলেন, বড়দা সেই বাচ্চাটাকে আটকে দিয়েছিলেন ওখানটায়, জানি বাচ্চাটা নিচে না পড়ে যায়। বড়দা কোনোভাবে কিছুর সাথে বাচ্চাটাকে ওখানে স্টপ করে দিয়েছিলেন থাম বলে। তারপর যখন উঠানো হলো বাচ্চাকে, তারপর বড়দা ঠিক হয়ে বসলেন। তো এগুলোকে মানুষ যদি বলে যে ঠাকুর না বা কিছু হলো, কি হতেই পারে মেবি, কিন্তু আমরা এইসব জিনিস দেখেই বড় হয়েছি, এসব জিনিস দেখেই শুনেই বড়, মানে ছোটোর থেকে নাম জপ করে বড় হয়েছি। তো আমাদের কাছে, আমাদের সৎসঙ্গী মানুষের কাছে এই সাদা ধুতি পাঞ্জাবি পরা একটা মানুষই, নর্মাল আমাদের মতো দেখতে মানুষই, আমাদের কাছে তো ইনারাই ভগবান। কারণ ইনারা হতে পারে যে অলৌকিক কিছু জাদু করে চোখের সামনে দেখাননি, কিন্তু এরকম প্রচুর লোকের, আমাদের সৎসঙ্গে প্রচুর লোকের নিজের এক্সপিরিয়েন্স আছে, প্লাস শোনা কথা আছে, সৎসঙ্গের বইয়ে লেখা আছে,
যে এরকম এরকম ওনারা কাজ করেই যেতেন, মানুষের সেবা ওনারা করেই যেতেন, এরকম এরকম কাজ যেখানে বাঁচার কোনো অপশানই নেই, ওনারা এমন কিছু বলে দিলেন সেখানে বাঁচিয়ে দিলেন। সব সময় এটা আমরা প্রমাণ পেয়েছি। সুতরাং এই জন্য আমাদের কাছে ঠাকুর মানেই যে তাকে একটা মুটুক পরে বসতে হবে, গায়ে গয়না পরে বসতে হবে, এরকম ব্যাপার না। আমাদের ঠাকুর হচ্ছে সাদা মাটা, আমাদের মতনই সাদা ধুতি পাঞ্জাবি পরা নর্মাল মানুষ, কিন্তু উনি আমাদের কাছে মানুষ, উনি আমাদের কাছে অলৌকিক একজন। বর্দার আর একটা ঘটনা আছে, সেটা হচ্ছে তখনকার দিনে একজন মানুষের ক্যান্সার হয়েছিলেন, ক্যান্সার। বর্দার কাছে আবেদন করলেন যে আমার তো ক্যান্সার হয়েছে, আমি তো আর বেশি দিন বাঁচবো না। ফার্স্ট স্টেজ ছিল, একদম লাইট ফার্স্ট স্টেজ। বর্দা কি বললেন, তুই একটা কলা নিয়ে আয় যা। কলা আনলেন, কলাটার মধ্যে পুরো কলাটার ভিতরে উনি ভেঙে, নাহলে ভিতরে পুরো আমাদের ওষুধ পাওয়া যেত একটা ঠাকুরবাড়ি, প্রিভেন্টিনা, এখন মেবি হয়তো পাওয়া যায় না, আর তখনকার দিনে পাওয়া যেত প্রিভেন্টিনা ক্রিম, পুরো প্রিভেন্টিনা ক্রিম ভরে কলাটার মধ্যে বললো তুই খেয়ে নে। ঠাকুর বলেছে, বর্দা বলেছে, উনি না করার কিছু নেই, সাথে সাথে উনি এটা খেয়ে নিলেন, বলে চলে যা বাড়ি যা, আর কিছু বললেন না। তারপর যখন উনি ক্যান্সারের আবার ট্রিটমেন্ট করতে যাচ্ছেন, উনি দেখছেন ওনার ভিতরে ক্যান্সার যতটুকু 1% স্টার্টিং হয়েছিল সেটা পর্যন্ত নেই, সেটা পর্যন্ত শেষ হয়ে গেছে। তো এইসব অদ্ভুত অলৌকিক জিনিস একমাত্র মহাপুরুষ, ভগবান, অবতার এরাই পারেন। আমাদের পক্ষে কিন্তু অলৌকিক কিছু করা সম্ভব না, কোনোভাবেই না। বর্দার আরও একটা ঘটনা শুনেছিলাম, আমাদের বইতেও লেখা আছে, সৎসঙ্গের বইতে, যে একজন বিয়ের জন্য মানে পাত্রীর মা বাবা গেছেন নিবেদন করতে বর্দার কাছে যে আমাদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনি আশীর্বাদ করুন। ছেলের নাম বলতেই বর্দা বললেন ওর তো চৌর্য প্রবৃত্তি আছে। চৌর্য প্রবৃত্তি মানে চুরি করার প্রবৃত্তি। তখন মানে মেয়ের মা বাবা বলছে না, ছেলে তো ভালো জায়গায় চাকরি করে, ভালো জায়গায় কাজ করে, এরকম তো শুনিনি, আর সংসারও ভালো, মা বাবাও ভালো, ফ্যামিলিও ভালো, এরকম তো শুনিনি আমরা। বলছে না, ছেলের তো কোনো ভালো মানুষের যে চৌর্য প্রবৃত্তি থাকতে পারে না, এটা কিন্তু খুব ভুল। তো উনি তখন জিনিসটাকে বুঝিয়ে বললেন, আমরা চৌর্য প্রবৃত্তি, চুরি মানে আমরা কি বুঝি, সে চোর। কিন্তু বর্দা তখন বুঝিয়ে বললেন যে এটা এক রকমের মেন্টাল প্রবলেম চুরি করাটা। যারা সংসারের জন্য চুরি করে, যারা পেট চালানোর জন্য চুরি করে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা ভালো ভালো জায়গায় আছে, ভালো পোস্টে কাজ করে, আর্থিকও ভালো, এমন কোনো প্রবলেম নেই, তাদের মধ্যেও চৌর্য প্রবৃত্তি থাকে। এটা এক রকমের প্রবৃত্তি, এটা মানে বলে না হ্যাবিট, এটা অনেকের হ্যাবিট থাকে, জিনিসটা চুরি করার হ্যাবিট। তার কোনো সংসারে প্রবলেম নেই, তার টাকার প্রবলেম নেই, কিন্তু যেখানে যে যার জিনিস দেখছে হাতে করে নিয়ে চলে আসছে, এটা এক রকমের হ্যাবিট, এটা এক রকমের মেন্টাল প্রবলেম। উনি তখন এই জিনিসটা বুঝালেন সবাইকে। চুরি মানেই যে সে খাওয়ার জন্য চুরি করছে, পয়সার জন্য চুরি করছে না, অনেকেরই হ্যাবিট। নর্মালি তাদের হাতে এরকম প্রবলেম থাকে যে তার কিছু দেখলেই, কারোর কিছু দেখলে হাতে নিয়ে নিবে। তা হতে পারে তাদের সেই জিনিসটা দরকারও নেই, তারা সেটা নেওয়ার থেকে নিজেকে কন্ট্রোল করতে পারে না। যেরকম আমাদের রাগ হয়, আমরা রাগকে কি বলি, একরকমের হ্যাবিট, ব্যাড হ্যাবিট। তো সেরকম চুরি প্রবৃত্তিটা একরকম ব্যাড হ্যাবিট, যে আমরা কন্ট্রোল করতে পারি। অনেকে থাকে জিনিসটা কন্ট্রোল করতে পারে না, কিছু দেখলো সে নিয়ে নিল ফট করে। তো ছেলের তো চৌর্য প্রবৃত্তি আছে, ভালো জায়গায় কাজ করে, ফ্যামিলি ভালো, কিন্তু ওর তো চৌর্য প্রবৃত্তি আছে। এটা শুনে তখন মা বাবা অবাক হয়ে গেল, কি বলছেন, আমরা তো এরকম শুনিই নি। বলছে না, এখানে বিয়ে দেবেন না একদম, ছেলের তো এটা 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 এক রকমের মেন্টাল প্রবলেম, বিয়ে দেবেন না। না করে দিল, বর্দা না করে দিলেন, মানে বিয়ে দিতে পারবে না। কিন্তু ছেলের মা আর বাবার খুব মন খারাপ, কেন, ছেলে খুব ভালো, তাদের দেখে পছন্দ হয়েছে, ফ্যামিলি ভালো, কাজকর্ম ভালো করে, কিন্তু যেহেতু বর্দা না করে দিলেন, কিছু করার নেই। তারা রিটার্ন আসলেন বাড়িতে, তারা কিছু না করেননি, কিন্তু এটা তো বর্দা বলে দিয়েছে না করতেই হবে, কিন্তু তারা তখনও পর্যন্ত না করেনি। তার একদিন পরে ধরা পড়লো ছেলে কোন জায়গায়, কোনো বড় জায়গায় গিয়ে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তার একদিন পরেই। আর যেহেতু এটা নর্মাল ব্যাপার, চৌর্য প্রবৃত্তি ছিল, মানে এটা পেটের দায়া করছিল না, তাই এখানে ওখানে ছোটোখাটো জিনিস এর বাড়ি থেকে ওর বাড়িতে চুরি করতে তখন ধরা পড়তো না। বড় জায়গায় যে কোনো বড় দোকানে গিয়ে সেখানে নর্মাল কোনো জিনিস উঠিয়ে নিয়েছিল, সে ধরা পড়ে গেছে, পুলিশ কেস হয়ে গেছে। তখন তারা বুঝতে পারলেন যে
আমরা ভুল হতে পারি, আমাদের ডিসিশন নিতে ভুল হতে পারে, আমরা মানুষ চিনতে ভুল করতে পারি, কিন্তু এই যে ঠাকুর বাড়ির লোক, এরা কখনো ডিসিশন নিতে ভুল করেন? এরা তো ছেলেটাকে দেখেন পর্যন্ত নি, শুধু নাম সারনেম শুনেছেন, তাতেই বলে দিলেন। আমাদের তো এখনকার দিনে রিডিং করতে ট্যারট কার্ড লাগে, পেন্ডুলাম লাগে, কত কিছু জিনিসপত্র লাগে রিডিং করতে। তখনকার দিনে কিন্তু কিচ্ছু ছিল না, শুধু নাম শুনেই তারা বলে দিতেন যে এ এরকম, এ এরকম, তার ক্যারেক্টার এরকম, তার ক্যারেক্টার এরকম বলে দিতেন। এতটা পাওয়ার, এতটা ক্ষমতা তাদের ছিলেন, আর এখনো যারা আমাদের ঠাকুর বাড়িতে আছে তাদেরও সেম পাওয়ার অ্যান্ড ক্ষমতা কিন্তু আছেন। বড়দার একটা ব্যাপার বলি, সরি দাদার একটা ব্যাপার বলি, একটা ঘটনা, ছোট্ট ঘটনা। দাদার মানে, দাদা মানে হচ্ছে বড়দার ছেলে যিনি দাদা, তাকে আমরা দাদা বলি। দাদার একটা ব্যাপার বলি। দাদা কাছে একজন স্ত্রী মানে হাজব্যান্ড ওয়াইফ গেছেন, তাদের 12 বছর হয়ে গেছে, সন্তান হয় না, অনেক রকমের ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু কোনোভাবেই সন্তান আর হয় না। দাদার কাছে গেছেন যে আমাদের তো সন্তান হয় না, আমাদের কি আদৌ সন্তান লেখা আছে, হবে আমাদের সন্তান? দাদা বলছে তোদের এত বড় সন্তান হবে, শুনেই সাথে সাথে বলছে তুমি এত বড় সন্তান হবে। কিন্তু তখন মানে মাটা বলছেন আমি তো 12 বছর থেকে ট্রিটমেন্ট করাচ্ছি, কোনো ডাক্তারও বলে দিয়েছে যে এত বছর ট্রিটমেন্ট করিয়েছেন, আপনাদের আর সন্তান কিন্তু না হওয়ার চান্সেসই আপনারা ধরে রাখুন। দাদা তখন বলছে আমি বলছি না তোর এত বড় সন্তান হবে, কিন্তু তোদের ঘরে যে সন্তান আসবে সে আত্মাটা, মানে বলে না যে, ঠিক ওয়ার্ডটা আমার ঠিক মনে আসছে না, পরম আত্মা মনে পড়ছে না, সুসন্তান আসবে মানে ভালো একজন আত্মা তোদের ঘরে আসবে, এরকম টাইপের কিছু একটা, এক্স্যাক্টলি ওয়ার্ডটা আমার মনে পড়ছে না। পুণ্যাত্মা, পুণ্য আত্মা তোদের ঘরে আসবে, একজন পুণ্য পবিত্র আত্মা তোদের ঘরে আসবে। কিন্তু তোরা কি নিরামিষ খাস? বলছে না। বলছে সে আসতে চাচ্ছে তোদের কাছে, কিন্তু তোরা যেহেতু নিরামিষ খাস না ওই জন্য তোদের কাছে কিন্তু আসতে পারছে না। পুণ্য আত্মা, সে তো আমিষ খাবি, তো সে আসবে না। তারা শুনে অবাক হয়ে গেছে, কি বলছেন? বলে হ্যাঁ, তোরা পুণ্য আত্মা তোদের ঘরে জন্ম নেবে, কিন্তু তোরা ক্ষেত্রটা তৈরি করতে পারছিস না। আমি এক জায়গায় ফসল মানে বীজ পুঁতবো, কিন্তু আমার যদি ক্ষেত্র মাটিটাই ঠিক না হয়, তাহলে কি আমার সেই ফসলটা, আমার বীজটা ঠিক থাকবে? থাকবে না, বীজটাও নষ্ট হয়ে যাবে যদি মাটি ঠিক না হয়। তো তোদের ক্ষেত্রটা ভালো না, তোদের মাটিটা ভালো না, এই জন্য সেই পুণ্য আত্মাটা তোদের ঘরে আসতে পারছে না। তোদের মাটিটা ঠিক কর, ক্ষেত্রটা ঠিক বানা, তোরা ক্ষেত্র তৈরি কর তার জন্য, তারপর সে ঠিক চলে আসবে। তোরা আজকের থেকে নিরামিষ খা, আমিষ ছেড়ে দে, নিরামিষ খাওয়া শুরু কর, তারপর দেখ তো সে আসে কিনা। আমিষ ছেড়ে দে, নিরামিষ খা, প্লাস নাম ঠাকুরের যে নাম জপ করছিস সেটা আরো বাড়িয়ে দে, আরো বাড়িয়ে দে। আর একদম আজকের থেকে ঠাকুরকে বল যে আমরা আর কোনোদিনও পেঁয়াজ রসুন মাছ মাংস খাবো না, তারপর আমাকে এসে বলিস তোদের বাচ্চা হয়েছে কি হয়নি। ঠিক দাদার কথা মতো তারা চলে এসছে, আমিষ খাওয়া, আমিষ পুরো ছেড়ে দিয়েছে, নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছে। ডাক্তার দেখিয়েছে, ডাক্তারকে বলছে যে আমাদের ঠাকুর বলেছেন, আমাদের ঠাকুরের দাদা বলেছেন আমার সন্তান হবে, সুতরাং আমার সন্তান হবেই। মানে এতটা কনফিডেন্স চলে আসে মানুষের তাদের সাথে কথা বললে। ডাক্তারকে সে যে বলছে যে আমার দাদা বলেছে আমার বাচ্চা হবে, তো আমার হবেই। ডাক্তারও বলছে ভালো, হলেই ভালো, আমি তো ট্রিটমেন্ট করে করে হয়রান হয়ে গেলাম, পারলাম না, এখন হলেই ভালো। 3 মাস, 3 মাস পর উনি প্রেগনেন্ট হয়ে গেছেন, বেশি সময়ও লাগেনি, 3 মাস পরে উনি প্রেগনেন্ট হয়ে গেছেন। খবরটা দাদার পর্যন্ত পৌঁছে দিল ওনার হাজবেন্ড যে প্রেগনেন্ট হয়ে গেছে, সন্তান চলে এসছে। তারপর 9 মাস পর ওনার একজন কন্যা সন্তান হলেন, সেই নিয়ে দাদাকে দেখাতে গেলেন সন্তানকে। দাদা তখন বললেন কেন বলছিলাম না তোদের ঘরে পুণ্য আত্মা আসবে, তোরা ক্ষেত্র তৈরি করতে পারছিলি না বলে আসছিল না, দেখ তোরা ক্ষেত্র তৈরি করলি, সেও চলে আসলো। তো আমরা সবসময় না এটা ভাবি যে আমাদের শারীরিক কোনো প্রবলেম হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে, এটা করলে ঠিক হয়ে যাবে, ওটা করলে ঠিক হয়ে যাবে। এক্স্যাক্টলি কি করলে ঠিক হবে সেটা ঠাকুর বাড়িতে গেলেই বোঝা যায়, তাদের সামনে বসলে, তাদের থেকে আদেশ নিলেই বোঝা যায় যে এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায়। তারাই একমাত্র কিন্তু পারফেক্ট ধরতে পারে যে এই জায়গাটা তোদের প্রবলেম হচ্ছে, এটা কি ওর কর, ঠিক হয়ে যাবে সব। তো এই যে অ্যাডভাইস, এটা আমি মনে করি এটা নর্মাল মানুষের পক্ষে, কেন তারা কোনো রিডিংও করে না, তারা কোনো কিছু নিয়ে বসেও নি, ডিরেক্ট সাদা পাঞ্জাবি ধুতি পরে বসে আছেন, মানুষ আসছেন তাদের মুখ দেখে কথা বলে দিচ্ছেন। এটা একটা নর্মাল মানুষের পক্ষে এতটা এক্স্যাক্টলি ধরা, প্লাস এতটা আগের জন্মের কিছু প্রবলেম থাকলেও সেটাও ধরে দেওয়া, এটা একজন মহাপুরুষ, মহা অবতার,
তাদের বংশ ছাড়া এটা কোনোভাবে এটা নর্মাল মানুষের পক্ষে কিন্তু করা সম্ভব না। আমরা কিন্তু পারবো না সেটা এত ডিটেলসে ধরতে জিনিসগুলো। তো ওই জন্যই বলছি যে মনে করতেই পারেন না আপনারা ঠাকুর ঠাকুর না, আমাদের ঠাকুর ঠাকুর না, কিন্তু আমরা তাকে এইভাবেই চিনি, এইভাবেই জানি। আমরা এটাই মানি, এখনও এটাই মানি যে আমাদের কোনো প্রবলেম হবে আমাদের জন্য দেওঘরের পথ খোলা আছে। দেওঘরে যাব, আমাদের আচার্য দেবের কাছে আমরা নিবেদন করব, আমরা সেখান থেকে কিন্তু মুক্তির পথটা আমরা খুঁজে পাবো। আমাদের বিশ্বাস সেটা। আর আমরা প্রতি পদে পদে সেই জিনিসগুলো দেখেই বড় হয়েছি, যে সবাই প্রবলেম নিয়ে যায় কিন্তু হাসি মুখে ফিরে আসে সেখান থেকে। আর সেটা করলে পরে যে কতটা রেজাল্ট পাওয়া যায় সেটাও কিন্তু দেখা গেছে। তো ওই জন্যই বলছি যে ঠাকুর ধরুন, প্রথম কথা ঠাকুর, গুরু, একজন সদ্গুরু থাকা দরকার জীবনে। সদ্গুরু, সৎনাম, সৎসঙ্গ এগুলো করা দরকার, সাধু সঙ্গ এগুলো করা দরকার। নাহলে লাইফে অনেক কিছু প্রবলেম, ছোট প্রবলেম, হয়তো ছোট জিনিস করলেই ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা করতে গিয়েই মানুষের হাল খারাপ হয়ে যায়। কারণ এক্স্যাক্টলি পয়েন্টটা তো মানুষ বুঝতে পারে না যে প্রবলেমটা কোথায় হচ্ছে। সে প্রবলেমটা ধরার জন্যই আমাদের একজন আচার্যদেব আছেন, যে প্রবলেমটা ধরিয়ে দেবেন, যে এই প্রবলেমটা ঠিক কর, ঠিক হয়ে যাবে। কিন্তু মানুষ সেই সাহারাটা পর্যন্ত কিন্তু পায় না, বেগুল হয়ে যায়, হতাশ হয়ে যায় সে একটা সাহারা পাওয়ার জন্য। কিন্তু আমাদের কাছে কিন্তু সেই সাহারাটা আছে, আমরা জানি আমাদের সাহারা আছে। কিছু প্রবলেম হবেও যাব, সলিউশন কিন্তু পেয়ে যাবো ওখান থেকে। তো আজকের মতো এতটুকুই বলার ছিল। জয় গুরু।